উঠছে তখন ওর পিছন থেকে ছুটে এসে ওর পা ধরার জন্য খুব এরকম মানে আঁচড় হচ্ছে গাছ। নমস্কার বন্ধুরা, শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তো আজকে আবারও একটি নতুন বাঘের গল্প নিয়ে সরাসরি তোমাদের সামনে হাজির হলাম। তো একটা মানুষ আর একটা বাঘের বুদ্ধির গল্প বলতে একটা মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছিল বলে এটা বুদ্ধির গল্প। তো তোমরাও যদি সরাসরি কোনোদিন বাঘের সামনে পড়ো তাহলে এই গল্পটা শুনলে হয়তো নিজের জীবনটা রক্ষা করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মাসিমার কাছ থেকে গল্পটা শুনে নিই। আর গল্পটা শোনার আগে একটা কথা বলি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছে তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও নতুন নতুন ভিডিও উপভোগ করবে। তো চলো সরাসরি মাসিমার কাছ থেকে গল্পটা শোনা যাক। তো মাসিমা, তোমার নাম কি? আমার নাম রেণুকা মণ্ডল। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তপন মণ্ডল। তো বন্ধুরা, তোমরা যদি কেউ মাসিমার সাথে যোগাযোগ করতে চাও, মাসিমার সাথে ভিডিও করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করবে। তো মাসিমা, গল্পটা শুরু করা যায়। গল্প বলতে আমার স্বামী আর দুটো ভাই, দুজন জঙ্গল করে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি এসে দেখতাম ওরা জঙ্গল টঙ্গল করতো না। এখন এই মোটামুটি সংসার চালাবার বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার ধর্ম খুব বড় হয়ে গেছে। এখন সংসার চালাবার জন্য কিছু পয়সা করি তো দরকার। তাই জন্য ওরা দুই ভাই যায়, কিন্তু আলাদা আলাদা যায়। আর একটা নৌকোয় তিনজন করে যায়। কাঁকড়া ধরতে যায় 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 প্রতিদিন যায়, প্রতিদিন যাতায়াত করে। হঠাৎ একদিনকে ওর ওই মানে নৌকোয় গেছে গিয়ে খালের মাথায় মাথায় একজন করে নামিয়ে দেয়। দিয়ে নৌকো নিয়ে আরেকজন একটা জায়গায় রেখে দেয়। দিলে সেই নৌকো তারই গাইড তারই সঙ্গে থাকে, সে গাইড করে রাখে নৌকোটা। আবার ফরেস্টারের ভয় আছে। এখন এরকম করে ওরা ওই কাঁকড়া ধরে। সেদিনকে কি করলো, হঠাৎ ওই মোটামুটি ওই বড় মাল জল তো উঠেছে, হাঁটুখানি জল হয়ে গেছে। থোপা দিয়েছে, থোপা সব গাছের গায়ে বাঁধা। সবাই আলাদা? হ্যাঁ, সবাই আলাদা আলাদা আছে। এক জায়গায় একজন। এখান থেকে ধরো কতটা দূরে আর বলি, অনেকটা দূরে। তা ওই কু দেয়। জঙ্গলে কারো কোনো যদি অসুবিধা হয় একটা কু দেয়। দিলেই সেই কু ভোর সে কিন্তু বুঝতে পারে যে তাহলে এই লোকগুলো আছে। এই লোকগুলো আমরা যে যেখানে আছি এই আছি, ঠিক আছে। হ্যাঁ, কু শব্দটা শোনা যায়। এখন আমার ওই দেবর ও মোটামুটি থোপা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে ও দেখছে যে ওর অপর সাইড দিয়ে একটা জলের ঢেউ আসছে। তখন ও ভাবলো যে জলের ঢেউটা কোত্থেকে আসছে, নিশ্চয়ই ওখানে কোনো ঘটনা আছে বলে ও তাকিয়ে দেখে। ও যদি না তাকাতো ওর কিন্তু নিয়ে নিল। এবার ও তাকিয়ে দেখে, ঘাড় ফিরে তাকিয়ে দেখে যে আসতেছে, মাথা নিচু করে আসতেছে। ওর দিকে তাকানো না, ও মাথা নিচু করে আসতেছে। এখন ও দেখলো যে আমি তো মরেছি, আজকে তো আমার আর রেহাই নেই, আর আমার পাশাপাশি তো কেউ নেই। এখন ও ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখলো যে কেউ তো নেই। তাহলে মা আমার কি হবে উপায়, আমার তো কাছে এসে গেছে, হাট 10 দূরে আছে। তার মানে একটা লাভ দিলেও হয়ে যায়। ওরা তো লাভ দেয় খুব জোর। এখন ও তাড়াতাড়ি ও বাঁ সাইডে এরকম একটা খাল আছে, হ্যাঁ, ওই যে বাইন গাছগুলো থাকে, কেওড়া গাছগুলো থাকে। আর গাছটা যখন নেছে, গাছটা কোনো বড় না, গাছটা কিন্তু ছোট। এখন ওই গাছে ও কোনো রকমে চড়াবিয়ে উঠে গেছে। আর ও তখন দ্রুত এসে গাছের গোড়ায় বসে গিয়ে ওই হাত দিয়ে বসে গুরু করে ও ধরতে যাচ্ছে পা। এখন ও যখন পা ধরতে যাচ্ছে, ও তখন মানে কি করে যে উঠেছে মা সেই জানে। ওর কতটা সাহস ছিল ছিল না। আমরা কেউ হলে হয়তো পড়ে যেতাম। হ্যাঁ, কি অন্য কেউ হলে মানে ওরা জঙ্গল করে দেখে ওদের একটা সাহস হয়ে আছে। কিন্তু ও যদি চোখের উপরে একবার দেখা যায়, সাহস কিন্তু হারিয়ে যায়, তখন আর গায়ে বল থাকে না। আমাদের হলে তো আমরা একদম। এবার ও ওই গাছে যখন উঠেছে, গাছটা তখন ডুবে যাচ্ছে। গাছটা কিন্তু এমন কত বড় না। তা ও দেখলো যে আমি তো মরেছি, আর আমি তো গাছের নিচে পড়লেও আমার ধরে ফেলবে। তা আমি ওই গামছাটা মাথাতে খুলে ওই গামছা দিয়ে ওর মাথাটা বেঁধেছি। সাহস ছিল। হ্যাঁ। তারপরে ওই গাছ বেঁধে ও চুপচাপ আছে, জল উঠতেছে। জল উঠতে যখন গাছের মানে গোড়ার থেকে 2-3 হাত উপরে জল উঠে গেছে, ও তখন চুপ করে বসে আছে। আর ও তখন আস্তে আস্তে পিছন ভাই সত্যি
ওর ডাইন সাইডের দিকে একটা মানে আশাল পাতার মতন আছে, মানে অনেক ঘন গাছ টাছ, সেইখানে ও গিয়ে আস্তে 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 বসে গেছে। সেখানটা উঁচু জায়গা, ঘন জঙ্গল আছে, ও সেখানটা চুপ করে বসে গেছে। গেলি এর তখন জ্ঞান হারা মতন হয়ে গেছে। আর কিছু বলতেই পারছে না, এখন ওকে ডাকতেও পারছে না, ও যে কথা বলবে সেই কথা সুরটাই বেরোচ্ছে না। তখন ও কি করলো, চুপচাপ বসে থেকে এই পাশাপাশি মোটামুটি কাছাকাছি নদী তো, ওই বোটের শব্দ হয়েছে, জোর বোটের শব্দ হয়ে গেছে। ও তখন ওর ওই চেতনটা জ্ঞানটাই বেড়ে গেছে, জ্ঞানটা এসে গেছে। তখন ও দেখলো যে তাই তো, আমি তো গাছে, তাহলে আমার সঙ্গে যারা এসেছে তারপরে তো এই অতক্ষণ দেরি করেছি, ভাটা লাগার মুখোমুখি হয়ে গেল, তাহলে আমার তো কেউ নিয়ে যাবে না। আর ও তখন ওই সবাই চলে যাবে, তখন তো আর আমার পাবে না। আর বাড়ি যেয়ে বলবে যে এরকম বলতে যাবে না, বা কেউ বলবে না। তখন ও কি করলো, ওই মানে হাঁক দিচ্ছে, সেই নৌকো মালিক যার তার হাঁক দিচ্ছে যে আমি এখন একটা বিপদের মাঝে আছি, তোমরা আমার এখানে চলে এসো। হ্যাঁ, অন্য বোট ছিল, ওটা আমার ফরেস্টারের বোট। ফরেস্টার বোট ভয় আছে না, ফরেস্টারের জন্য তো লুকিয়ে থাকতে হয়। এবার ফরেস্টারের ভয়তে লুকিয়ে থাকতে আছে। আর ওই যখন বোটটা চলে গেছে, ওর তখন বেশ ভালো জ্ঞান ফিরে গেছে। ও তখন ওই হাঁক দিয়েছে, নাম ধরে দিলি, তখন ওই দিলি ও কুদেছে, দিলি ওই কুদ ভয় ও বলছে যে আমি ভীষণ বিপদের মধ্যে আছি, আমি কাঁকড়া ধরতে পারিনি, আমার হাঁড়ি সব ভেসে গেছে, কি কোথায় গেছে আমি জানি না, তা আমি কিন্তু এই জায়গায় আছি। তারপরে ওরা কিছুক্ষণ পরে এই হাঁক টাক দিয়ে সব এক জায়গায় হলো। প্রত্যেকটা মানে ইয়েতে থেকে তখন 8-10 জন করে যেত, 7-8 জন যেত, 5-6 জন যেত, এরকম একটা করে যেত। তখন থোপা দিত, এখন তো দোন বায়, তখন দিত থোপা। এবার ওরা যে ওকে মোটামুটি বলে তুই কোন সাইডে আছিস আর ও কোন সাইডে, তো বললো যে ও ডাইন সাইডে, আমি বাঁ সাইডে, খালের পাশাপাশি আছে, হ্যাঁ বেশি দূরে না। ও কিন্তু ওই ধারে আছে, আমি এই ধারে আছি, তোমরা আসতে গেলে এই ধার আসতে হবে, আর তোমরা লাঠি টাঠি ঠিক মতন বুড়ে টুড়ে ঠিক ধুয়ে নিয়ে আসো। গেছে গিয়ে ও ওই গোড়ায় মানে নৌকার চতুর্দিকে সবাই তাকিয়ে আছে, আর একটা লোক ধরে নাবি না নিয়ে ওখান থেকে নৌকো যখন ছাড়তেছে, ও তখন ওই বেরিয়ে এসেছে। হ্যাঁ, ওই বেরিয়ে এসেছে তখন। এবার ও তখন ওই বসে বসে নালাচ্ছে। আর অনেকগুলো যতই হিংস্র হোক, বাঘের কিন্তু একটা ভয় আছে মানুষ করে, অতগুলো মানুষ দেখছে, ওর তো ভয় হবে না। হ্যাঁ, ওর তখন ভয় হবে না। এখন ও আর আগুই ওই নিয়ে চলে আসে। আমি শুনতে আমাদের বাড়ি সন্ধ্যেবেলা গেছে, আমি সময় কিনে বলতে কি অবস্থা, তা বলছে ও আর শুনতে হবে না। ওই তখন নিয়ে শুনলাম, আমি ওর দাদার সঙ্গে বললাম যে পবিত্র কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে। ও সন্ধ্যেবেলা ও দাদার আমি এই বাড়ি থেকে আসলাম, ওই সঙ্গে বললাম যে তোমার জঙ্গল ফঙ্গল আর করতে পারে, জীবনে চলতেছে চলুক, দুটো ছেলে তো যায় টুকটাক কাজ করছে, তা সে তো শোনে না। 2-4 দিন 1-8 জন হয়তো মিস যায়, তারপরে তো আর শোনে না। হ্যাঁ, এই তো আমার বাড়ির পাশাপাশি কত লোক যে গেল, তার হয়তো একটা ছেলে আছে, কারো একটা মেয়ে আছে, প্রায় এরকম প্রায় দেখছি। এই তো আমাদের বাড়ির বোধহয় 4-5খানা ও সাইডে, এই যে উত্তর পাশে, মানে স্বামী গেল 1 বছর, তার পর বছর তার স্ত্রী গেল, দুজনে একসঙ্গে আর যায়নি, পর গেল, ওই জঙ্গলেই গেল। আর ওই কোনো রকম এখন দুটো ছেলেরা যার মতন সে পিতা খুঁজে খায়। একটা মেয়ে বাড়ির ওর বিয়ে দিয়েছে, সেও মেয়েটা বাড়ির ওর থাকে, ওরাই খাওয়া দাওয়া করে, যা করে বাইরে। তা ছেলেরা জঙ্গল টঙ্গল করে না, ছেলেরা বাইরে ভূতে কাজ করে। এরকম করে আমাদের দিনাফাত চালাই থাকে। তাহলে আমরা কত বড় বিপদের মাঝে থাকি জানো না, খুব বিপদের মাঝে থাকি। থেকে কি করব, আমাদের এই যখনই জঙ্গলে যায় তখন আমাদের এত কষ্ট হয়, মানে স্বামীরা যখন যায় তখন স্ত্রীদের কেমন কষ্ট হয় সেটা তো তোমরা জানো। তোমরা তো স্বামী স্ত্রী আছো, তোমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তা আমরা যে কত বড় বিপদের মাঝখানে থাকি, মানে এই বাচ্চা কাচ্চার খাওয়া পড়া, তাদের সাজ পোশাক হ্যান ত্যান দিতে গেলে এত পয়সা করি দরকার। আর আমাদের তো আমাদের তো এমন কোনো জমি জায়গা নেই যে তাই আমরা করে কমে খাবো। তাই এই কতটা সম্ভব আমাদের এই আয়লার চালটা দেয়, যা করে আমাদের মোটামুটি। আর এই এটা চালের দিকটা অতটা ঠিক লাগে না, তো লাগে লোক কুটুম আসলে আমাদের ওই চালি আর হয় না। কি করবো বলো, এরকম করে চালাইতে হয়। আর আমাদের মেয়েরা, আমাদের তো কোনো কাজ নেই। আর ওই যে অনেক মেয়েরা কাজ করে, কি বলো তো, জন খাটে, তা ওই ধান টান কাটা হ্যান ত্যান সবাই তো সব রকম পারে না, আর আমরা তো ওইসব পারিনি।
হ্যাঁ হ্যাঁ ওই আর আমাদের স্বামীরা ওই মেয়েরা বাইরে গিয়ে কাজকর্ম করুক ওইসব চায় না, হুম ওই জন্য আমরা যেতেও পারি না। হ্যাঁ আমরা বাড়ির কাজকর্ম করি আর ওরা ওই জঙ্গলে যায়। গ্রামে কাজ আছে কিন্তু কি বলো তো পয়সা দেয় না, হ্যাঁ পয়সা দেয়। পয়সা দেয় না। ওই আজকে হাতে 10 টাকা দিল, কালকে 20 টাকা দিল, হুম এতে কিন্তু সংসার চলে না। হ্যাঁ এক মুহূর্তে একটা টাকা না হলে একদিন বাজার করতে যাও, তোমার 200 টাকা হ্যাঁ, 500 সেটা টাকা না হলে লাগবে। কোনো বাজার হয় না। হুম তা এরকম করে আমাদের কপালটাই ঠিক এইরকমই করে চলে। আর আমাদের দেখো ওই বাড়ির গোটা শাক সবজি হোক, পুকুরে 2টো মাছ হোক, হুম ওই আমাদের প্রতিদিন একটা তরকারি তো প্রতিদিন খাওয়া যায় না, তো বাধ্য মূল্য আমাদের খেতে হয়, হ্যাঁ কিছু করার নেই তো। কিছু করার নেই। ওই স্বামীদের দিকে তাকিয়ে থাকি, আবার মনে মনে ভাবি স্বামীরা জঙ্গলের তো মাঝের মন্দিরতে নিয়ে এসেছে, তাই আমরা খাচ্ছি আর এইসব করছি, হুম থাকো জিমায় চলছে এইভাবে চলি। হুম হয়তো অনেক কথা বলা যায় না, কষ্ট হয় তবু বলা যায় না, হ্যাঁ তাই কষ্টটা আমরা মেনটেন করে নিই মেয়েরা তো। হুম এই আচ্ছা আমরা এরমভাবে চলি মা, হুম আর কি করব বলো। হ্যাঁ তা ঠিক আছে, তাহলে শুনলেন তো সব কিছু। হুম তাহলে এখন তোমরা যদি সেইটা কিছু মনে ভাবো তাহলে কিছু করো, আর আমাদের কিছু করার নেই। আর কি বলবো, তোমার সঙ্গে তুমি এসছো বাইরে থেকে, তোমার সঙ্গে কিছু, তুমি আমার মেয়ের বয়সে, আমার মেয়ের মতন, হুম আর আমার কিছু বলার নেই মা। আমাদের এগুলো বলতে খুব কষ্ট হয়, কান্না হয়, কিন্তু কি করবো বলো। তুমি এসেছো বাইরে থেকে, তোমার সঙ্গে তো কথাগুলো শুনতে এসছো, তোমাকে আমি বললাম সব, আমার মনের কথা আমি তোমাকে বললাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গ্রামের মানুষ কিভাবে জঙ্গল থেকে মাছ কাঁকড়া ধরে কিভাবে সংসার চালায়। তো তোমরা সবই শুনলে গল্পটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।